আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আজ তোমাদের সাথে নবম দশম শ্রেণীর গণিতের দশম অধ্যায়ের দূরত্ব এবং উচ্চতার কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। আশা করি বিষয়গুলি তোমাদের কাজে লাগবে। আসো আমরা দেখি কি কি জিনিস প্রয়োজন হয় দূরত্ব এবং উচ্চতার চ্যাপ্টারকে সহজ করার জন্য। আমাদের আজকের অধ্যায়টা হলো দূরত্ব এবং উচ্চতা। দূরত্ব এবং উচ্চতা, যেটা নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ে রয়েছে। এখন এই দূরত্ব এবং উচ্চতা জানার জন্য, অর্থাৎ এই অধ্যায়টাকে শিখতে হলে, জানতে হলে ভালোভাবে, আমাদের আগে সমকোণী ত্রিভুজ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুরই আলাদা আলাদা নাম রয়েছে এবং আলাদা আলাদা করে চিনতে হয়, কারণ সূত্র প্রয়োগের সময় প্রত্যেকটা বাহুর নাম জানতে হয়। আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, আমরা মনে করি এটা একটা সমকোণী ত্রিভুজ। এটার নাম দিলাম আমরা এ বি সি, এবং এই ত্রিভুজটির কোণ সি সমান 1 সমকোণ। আমাকে যদি এই অধ্যায়ের অঙ্কগুলি করতে হয়, তাহলে অবশ্যই আমাকে ত্রিভুজের 3টা বাহুর যে আলাদা আলাদা নাম রয়েছে, সে 3টা বাহুকে আমাদেরকে আলাদা আলাদাভাবে চিনতে হবে। এই ত্রিভুজের 3টা বাহুর নাম কি কি? একটা অতিভুজ, একটা লম্ব, একটা ভূমি, অথবা লম্বের অপর নাম বিপরীত বাহু, ভূমির অপর নাম সন্নিহিত বাহু। আমরা এখানে লম্ব এবং ভূমি বলে সম্বোধন করব, যেহেতু এটা বলেই বেশিরভাগ শিক্ষার্থী অভ্যস্ত এবং শিক্ষক অভ্যস্ত। আসো আমরা প্রথমে জেনে নেই অতিভুজ কোনটা। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুই অতিভুজ। এখানে দেখলেই বোঝা যায় যে এবি হলো বৃহত্তম বাহু। অন্যভাবে যদি বলি, সমকোণের বিপরীতে যে বাহু থাকে সেটা হলো অতিভুজ। তাহলে অতিভুজ হবে কে? এবি। অতিভুজ কখনোই পরিবর্তন হবে না। অতিভুজ সব সময় সমকোণ এর বিপরীত দিকে থাকবে। কিন্তু লম্ব এবং ভূমি, আমি কোন কোণ নিয়ে কাজ করব সেই কোণের ভিত্তিতে লম্ব এবং ভূমির নামকরণ হবে। আমি যদি এই বি কোণ যদি নিয়ে কাজ করি, তাহলে লম্ব হবে এসি, ভূমি হবে বিসি। আর যদি আমরা এই এ কোণ নিয়ে কাজ করি, তাহলে লম্ব হয়ে যাবে বিসি, ভূমি হয়ে যাবে এসি। এটা মনে রাখতে হবে অবশ্যই। অর্থাৎ প্রদত্ত কোণ, যে কোণটা দেয়া থাকে প্রশ্নে, যদি কোণটা বলা হয় যে শীর্ষের সাথে কোণ, যদি শীর্ষটা এ বিন্দু হয়, তাহলে অবশ্যই লম্ব হয়ে যাবে বিসি। আর যদি বলা হয় ভূমির সাথে কোণ, ভূমিটা যদি বি বিন্দু হয়, ভূমির সাথে যদি কোণ তৈরি করে বলে, এবং অর্থাৎ এই কোণের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, তাহলে লম্ব হয়ে যাবে এসি। স্বাভাবিকভাবে অপর বাহু হয়ে যাবে ভূমি বিসি। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছ। তারপর যে জিনিসটা দরকার লাগে সেটা হলো কোন বাহুটার দৈর্ঘ্য কতটুকু হবে কত ডিগ্রি কোণের জন্য। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কথার সাথে কোণের সাথে উদ্দীপকের প্রদত্ত কোণের সাথে যদি আমার চিত্রে মিল না থাকে, দেখতে দৃষ্টিকটু লাগে।
চিত্রটা সঠিক মনে হয় না। যেমন আমি এই যে চিত্রটা এঁকেছি, এই চিত্রটায় এখানে এসি এবং বিসি উভয় বাহুই পরস্পর সমান দেখতে দেখা যাচ্ছে। আমরা কিন্তু একুরেটভাবে সমান করে আঁকিনি, কিন্তু মনে হচ্ছে যে এটা অর্থাৎ বিসি এবং এসি সমান, অর্থাৎ লম্ব এবং ভূমি পরস্পর সমান। যখন লম্ব ভূমি সমান হবে তাহলে আমরা জানি এরা প্রত্যেকে 45 ডিগ্রি করে হবে। কত ডিগ্রি কোণ? 45। এটাও 45, এটাও 45। এখন আমাদের প্রশ্ন বলা হলো যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে আমরা কি করব? তাহলে অবশ্যই 30 ডিগ্রি, যে বিন্দু 30 ডিগ্রি কোণ হয়েছে তার সংলগ্ন বাহুটা অবশ্যই কি হবে? বড় হয়ে যাবে সমানের চেয়ে। এটা তখন হবে এত বড়, অর্থাৎ সমানের চেয়ে বড় দেখিয়ে দেবে। এখন যদি আমি ত্রিভুজটা আঁকি, অতিভুজটা যদি আমি এখন দেই, তাহলে আমরা বলতে পারি যে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা 30 ডিগ্রি, অর্থাৎ এখানের কোণটা 30 ডিগ্রি। আর যদি এখানে 30 ডিগ্রি বলে তাহলে আমাদের এই এসি বাহুকে বড় করে দিতে হবে। তাহলে বুঝতে পেরেছ, যদি সমান হয় 45 ডিগ্রি, 45 ডিগ্রি থেকে যতই কমবে বাহুর দৈর্ঘ্য ততই বৃদ্ধি পেতে থাকে, আর যতই বাড়বে এবং কোণার মান যতই বাড়বে বাহুর মান ততই হ্রাস পেতে থাকবে। যেমন আমি যদি আবার আগের কথাটাই যদি চিন্তা করি, আগের চিত্রটাতে এটাকে যদি বলা হতো যে না এটা হলো 60 ডিগ্রি, তাহলে আমি কী করতাম? এটা থেকে এটা ছোট হবে, তখন আমি এটাকে একটু ছোট করে নিব। কীভাবে ছোট করব? একটু ছোট করে আঁকবো এই। তারপর যদি আমি অতিভুজটা দেই তাহলে দেখা যায় আমাদের এখন বলতে পারি যে আমার এই কোণটা হলো 60 ডিগ্রি কোণ। আশা করি বুঝতে আর সমস্যা হবে না। তারপরও আবার বলি, আমি আরেকবার একটু বুঝিয়ে দিই জিনিসটা, আশা করি তোমাদের কাজে লাগবে। আচ্ছা, আমরা যদি অর্থাৎ পূর্বের কথা অনুযায়ী আমাদেরকে বলল ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে আমরা কি করব? একটা ত্রিভুজ আঁকবো এইভাবে, অর্থাৎ এটা যত বড় আঁকি, যেহেতু 30 ডিগ্রি বলা হয়েছে এটা আঁকতে হবে তার চেয়ে বড়। আমি যদি এটা যোগ করে দিই, দেখো দেখতে বোঝা যাচ্ছে যে আমি এখানে যে দেখতে বোঝা যাচ্ছে যে আমি যে চিত্রটা এখানে এঁকেছি এটা, অর্থাৎ আমি যদি এটা নাম দেই এ বি সি এবং বি যদি সমকোণ হয়, এখানে যদি 30 ডিগ্রি, দেখো এটা থেকে এই বাহু থেকে এই বাহুটা আমার কাছে বড় মনে হচ্ছে। যদি তারপরও মনে না হয়, আরও মনে হয় যে না আরেকটু বড় হলে ভালো হবে, অর্থাৎ এমনভাবে হবে যেন এটা অবশ্যই এই লম্ব থেকে বড় বোঝায়। আর একটু বাড়িয়ে দাও তাহলে দেখতে ভালো দেখা যাবে। এখন এটা 30 ডিগ্রি কোণ। আর যদি বলে 60 ডিগ্রি কোণ, তাহলে আমি কীভাবে আঁকবো ত্রিভুজটা? আমি লম্ব আঁকলাম, ঠিক লম্ব যত বড় আঁকলাম ভূমিটা অবশ্যই তার চাইতে ছোট হতে হবে। এই কথাটা অবশ্যই মনে রাখবে, ভূমিটা অবশ্যই তার চাইতে ছোট হতে হবে। আমি যদি এটা যোগ করে দেই তাহলে এটা হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। তারপর যে জিনিসটা তোমাদের বেশি সমস্যা হয় সেটা হলো কখন কোন সূত্র আমি ব্যবহার করব। এই জিনিসটা নিয়ে অনেক স্টুডেন্টই কনফিউজড থাকে যে আসলে আমি কখন কোন সূত্র, কখন আমরা জানি 6টা অনুপাতের যে সূত্র রয়েছে সেই 6টা অনুপাতের সূত্রের মধ্যে সাইন কস, ট্যান কস, সেক কোসেক, কোন অনুপাতটা
কোন অনুপাতের সূত্রটা কখন আমরা ব্যবহার করব সেটা আমাদের বুঝতে সমস্যা হয়। আসুন আমরা এবারে সেটা বোঝার চেষ্টা করি। এখন আমাদেরকে যদি কোথাও প্রশ্নে দেওয়া হয় এমন যে একটি গাছটির উচ্চতা হলো 15 মিটার, গাছের গোড়া থেকে অথবা পাদদেশ থেকে কিছু দূরে ভূমির গাছের চূড়ার সাথে উন্নতি কোণ 30 ডিগ্রি। কোণ হবে 30 ডিগ্রি। আমি যদি কথাটা অনুযায়ী যদি চিত্রটা অঙ্কন করি, যেমন গাছের উচ্চতা আছে 15 মিটার। আগের কথা অনুযায়ী যে আমাদের যেহেতু বলা হয়েছে 30 ডিগ্রি, অবশ্যই আমাদের এটা কি করতে হবে, ভূমিটা বড় নিতে হবে লম্বের চাইতে। আমি যদি যোগ করে দেই এবং ত্রিভুজটা একটা নাম দিয়ে দেই, নাম হলো ABC, অর্থাৎ জিনিসটা আমি এভাবে চিন্তা করে রাখবে। মনে করি গাছটির উচ্চতা AB মিটার, পাদদেশ কোনটা বি, শীর্ষদেশ কি এ। তাহলে পাদদেশ থেকে কিছু দূরে, কতটুকু দূরে সেটা বলা হয় নাই, আমাদের এটা বলা হয়েছে 15 মিটার। কিন্তু পাদদেশ থেকে কতটুকু দূরে সেটা বলা হয়নি। তাহলে আমরা কীভাবে কতটুকু, যেহেতু 30 ডিগ্রির কথা বলা হয়েছে, সেটা অবশ্যই AB এর সমানের চাইতে ভূমিটার একটু বড় হবে। তাহলে এখানে বোঝা যাবে যেটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এখন আসো আমরা এই অঙ্কটার মধ্যে এই সমস্যাটায় কোন সূত্র ইউজ করবো। আমাদের বলা হইলো যে বি বিন্দু থেকে BC এর দূরত্ব কত, অথবা গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব কত। তাহলে কি করবো, আমরা কোন সূত্র ব্যবহার করব। একটা জিনিস খেয়াল করবে, আমাদের কার মান দেয়া আছে কার মান, যেহেতু 30 ডিগ্রি কোণ এখানে বলা হয়েছে, তাহলে আমরা এখন বুঝতে পেরেছি লম্ব অবশ্যই এটা হবে, AB হবে। তাহলে AB হলো লম্ব, AB লম্ব। তাহলে স্বভাবতই ভূমি হবে কি, BC হবে ভূমি, BC হবে ভূমি। তাহলে খেয়াল করো, আমাদের লম্ব দেয়া আছে 15 মিটার, আমাদের বের করতে হবে ভূমি কত। এখন আমি কোন সূত্র ব্যবহার করব, যেহেতু লম্ব এবং ভূমি নিয়ে আমাদের অঙ্ক দেওয়া আছে, লম্ব বের করতে হবে ভূমি, তাহলে আমাকে অবশ্যই ওই অনুপাতটা দেখতে হবে যে অনুপাতটা লম্ব এবং ভূমি নিয়ে। যেমন tan এবং cot, এই দুইটা লম্ব এবং ভূমির সাথে সম্পর্কযুক্ত। কি আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি। cot থিটা সমান ভূমি বাই লম্ব। তাহলে যেহেতু লম্বের মানটা আমাদের দেয়া আছে, ভূমির মানটা আমাদের বের করতে হবে, তাহলে আমাদের এই সূত্রই প্রয়োগ করতে হবে, অন্য সূত্র প্রয়োগ করলে হবে না। এখন আসো আমরা, আমাদেরকে যদি বলা হয় শীর্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব হলো 15 মিটার, আমাদের এটার দৈর্ঘ্য দেওয়া হলো না, দেওয়া হলো কি এটার দৈর্ঘ্য, সরি আচ্ছা, এখন বলা হলো যে আমাদের এটা দেওয়া হলো 15 মিটার, আমাদের এটা অথবা এটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, যদি আগেরটাই বের করতে হয়, যদি বলা হয় AC সমান, এটা যদি আমাদের এখানে আবার নতুন করে বলি, এখন দেয়া আছে AC সমান 15, এটা কি, এটা অতিভুজ। আমাদের যদি বের করতে বলে ভূমি অর্থাৎ BC,
বিসি হলো ভূমি। তাহলে আমাদের অতিভুজ এবং ভূমির সাথে সম্পর্কযুক্ত যে অনুপাতটি, সেই অনুপাত দিয়ে বের করতে হবে। তাহলে কি হবে? আমরা জানি সাইন ইকুয়াল অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, নাকি? অর্থাৎ লম্ব অতিভুজ। কিন্তু আমাদের এখানে দেওয়া আছে ভূমি, কখনোই সাইন দিলে অঙ্ক হবে না। তাহলে কি লাগবে? কস। কসের সূত্র কি? আমরা জানি কস থিটা সমান কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এবার অঙ্ক করলে আমাদের এখন আমরা করতে গেলে আমাদের হবে, কারণ আমাদের মান দেওয়া আছে অতিভুজের, বের করতে হবে ভূমি, অর্থাৎ ভূমি এবং অতিভুজ আমার কাছে রয়েছে। যদি বলা হয় লম্ব, তাহলে আমি আগে যে সূত্রটা লিখেছি সাইন, অর্থাৎ যখন আমি সাইন ব্যবহার করব, সাইন থিটার সূত্র কি? লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এই সূত্রটাতে অনেকের সমস্যা হয়। আমি অনেকে অনেক রকমের সলভ দেয় এই সূত্রগুলি মনে রাখার জন্য। আমি একটা যাওয়ার আগে আমি একটা আশা করি এটা সব বুঝতে পেরেছ, এখানে সমস্যা থাকার কথা না। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে, ইনশাল্লাহ সমাধান করে দিব। এখন আমি একটু অনেকের সূত্রটা নিয়ে কনফিউশনে থাকে, কনফিউজড হয় যে আসলে কোন সূত্র আমি কখন ইউজ করব, এই সূত্রটা কিভাবে মনে রাখব। এখন এটা মনে রাখার জন্য অনেকে অনেক রকম পদ্ধতি অবলম্বন করে, কিন্তু আমি যেটা ছোটোকাল থেকে করে এসেছি সেটা হলো একটা লাইন মুখস্থ করতে হবে তোমাদের। সেটা হলো সকালে লুচি অথবা কলা ভক্ষণ অপেক্ষা টাটকা লবঙ্গ ভালো। তোমরা যদি এই লাইনটা যদি মুখস্থ করে নাও, সকালে লুচি অথবা কলা ভক্ষণ অপেক্ষা টাটকা লবঙ্গ ভালো, তাহলে সহজে তোমরা মুখস্থ করতে পারবে। 3 লাইন, অন্য জায়গায় দেখেছি 3 লাইন পড়তে হয় 3টার জন্য, এখানে 1 লাইনই হয়ে যায়। কীভাবে? তার প্রথম অক্ষরগুলি দিয়ে চিন্তা করলে সহজে হয়ে যায়। সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, টেন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। আর বাকি 3টা রইল, বাকি 3টা বিপরীত। আমরা জানি সাইনের বিপরীত হলো কোসেক, কোসেক হবে অতিভুজ বাই লম্ব। কস হলো সেকের বিপরীত, তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি। টেন হবে কটের বিপরীত, টেন হলো কটের বিপরীত বা কট টেনের বিপরীত। কট হবে ভূমি বাই লম্ব। অর্থাৎ উল্টিয়ে নিলেই তার সূত্রটি হয়ে যায়। অর্থাৎ সাইনের বিপরীত হলো কোসাইন বা কোসেক, কোসেক। কসের বিপরীত হলো সেক, টেনের বিপরীত হলো কট। এই জিনিসগুলি জানলে 6টা সূত্রই, বাহুর আনুপাতিক যে সূত্রগুলি রয়েছে সেই সূত্রগুলি আমরা সহজেই জানতে পারি। যেহেতু তোমরা নবম অধ্যায় পড়েছ, এটা নিয়ে বেসিক ধারণা তোমাদের রয়েছে, এই জন্য আমি এটা নিয়ে আলোচনা করলাম না। তারপরও যদি এই সূত্রগুলি নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, ওইটা নিয়ে আমি ইনশাল্লাহ নতুন একটা ক্লাস করব। পরবর্তী ক্লাসে আমরা কিভাবে গুরুত্বপূর্ণ কোনো সমস্যার, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সমস্যাগুলির সমাধান কিভাবে আমরা করব সেগুলি নিয়ে ইনশাল্লাহ হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।